আমাদের গল্প শুরু হয় 1857 সালে। উত্তরের সবচেয়ে দূরবর্তী প্রান্তে একটা জাহাজ বরফের মধ্যে পুরোপুরি আটকে গেছে, জমাট বেঁধে গেছে। জাহাজের ক্যাপ্টেন তার লোকদের উৎসাহ দিচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব বরফ ভেঙে বেরোতে হবে, তাদের উত্তর মেরুতে পৌঁছাতে হবে। কিন্তু হঠাৎ ক্যাপ্টেন কিছু শুনতে পান। 2 মাইল দূরের বরফের ওপর একটা বিস্ফোরণের শব্দ আসছে। তিনি আর তার ক্রুরা সেই শব্দের দিকে দৌড়ান। যা তারা দেখেন তা ভয়ঙ্কর। চারদিকে রক্ত ছড়িয়ে আছে জমাট বরফের ওপর। ধ্বংসস্তূপের মাঝে তারা একজন আহত লোককে পান। তার একটা পা ভয়ানকভাবে ভেঙে গেছে। কাছে গিয়ে পরীক্ষা করতে গিয়ে তারা বুঝতে পারেন এই লোকের পাটা কৃত্রিম। তখনই তারা শুনতে পান দূরে একটা নিচু ভয়ঙ্কর গর্জন। তারা তাড়াতাড়ি আহত লোকটাকে কাঁধে তুলে জাহাজে ফিরে আসেন এবং যে প্রাণীটা আসছে তার জন্য প্রস্তুত হন। তারা ভাবেন এটা ভাল্লুক, কিন্তু গুলি করলেও কিছু হয় না। গুলি এই প্রাণীর উপর কোনো কাজ করে না। যখন গুলি কোনো কাজ করলো না, তখন তারা ভয়ঙ্কর সত্যটা বুঝতে পারেন, তাদের এখনই জাহাজে ফিরতে হবে। প্রাণীটা ক্রুদের নির্মম দক্ষতায় হত্যা করতে শুরু করে। এটা জাহাজের উপরেই উঠে পড়ে। তারপর এটা কথা বলে, তাকে আমার হাতে দাও, এটা আহত লোকটার জন্যই এসেছে। একজন সাহসী ক্রু ব্লান্ডারবাস দিয়ে আক্রমণ করে প্রাণীটাকে আঘাত করতে সক্ষম হয় এবং জাহাজ থেকে ফেলে দেয়। কিন্তু এটাও যথেষ্ট নয়, প্রাণীটা এখনও বেঁচে আছে। জাহাজের ক্রুরা মই তুলে নেয়, এটাকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু এই প্রাণীটা অসম্ভব শক্তিশালী। এটা পুরো জাহাজটাকেই কাত করে দিতে শুরু করে। ব্লান্ডারবাসে আর মাত্র একটা গুলি বাকি। ক্যাপ্টেন প্রাণীটার কাছের বরফে গুলি করেন। বরফ ভেঙে যায়, প্রাণীটা হিমশীতল জলের মধ্যে ডুবে যায়। তারপর তারা আহত লোকটার চিকিৎসা করেন। তার নাম ভিক্টর। ভিক্টর জাহাজের ক্যাপ্টেনকে সতর্ক করেন যে প্রাণীটা আবার ফিরে আসবে। সে ভিক্টরকে না দেওয়া পর্যন্ত সবাইকে মেরে ফেলবে। ভিক্টর বলেন প্রাণীটা মরে না, এটা তার জন্য আবার আসবে। সে তাদের কাছে প্রতিজ্ঞা করান যে যখন এটা ফিরে আসবে তখন তারা তাকে বরফের ওপর ছুঁড়ে ফেলে দেবে যাতে প্রাণীটা তাকে নিয়ে যেতে পারে। ক্যাপ্টেন জিজ্ঞেস করেন এটা কী ধরনের প্রাণী, কে এমন জিনিস তৈরি করতে পারে? ভিক্টর উত্তরে সবাই হিম হয়ে যান, আমি এটাকে তৈরি করেছি। ভিক্টর নিজের পরিচয় দেন ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন বলে। তার বাবা তাকে এই নাম দিয়েছিলেন, এর অর্থ বিজয়ী। ভিক্টর তার গল্প বলতে শুরু করেন। তিনি তার মায়ের সঙ্গে থাকতেন আর তার বাবা ছিলেন একজন ব্যারন এবং বিখ্যাত সার্জন। বাবা তার মাকে বিয়ে করেছিলেন বিশাল যৌতুক আর উঁচু বংশের জন্য। বাবা যখনই বাড়ি আসতেন পুরো বাড়ি তার ইচ্ছায় চলত। বাবা গর্ভবতী মাকে জোর করে মাংস খাওয়াতেন প্রোটিনের জন্য। প্রতিদিন ভিক্টর তার অভিভাবক ফেরেস্তার সামনে বসে প্রার্থনা করতেন আর বাবা মায়ের চিৎকার চেঁচামেচি শুনতেন। মা ভেঙে পড়তেন, ভিক্টরকে জড়িয়ে ধরে কাঁদতেন। বাবা তাদের দুজনকেই ঘৃণা করতেন। বাবা তাকে পড়াতেন আর ভিক্টর অসম্ভব বুদ্ধিমান ছিল, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে বাবা তার হাতে লাঠি মারতেন না, কারণ ভিক্টরকে সার্জন হতে হবে। তার বদলে মুখের ওপর আঘাত করতেন। একদিন বাবা চলে যাওয়ার পর মায়ের অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে যায়। গর্ভাবস্থায় জটিলতা দেখা দেয়। ভিক্টর বাবাকে ডাকেন। বাবা মায়ের অস্ত্রোপচার করেন, কিন্তু মাকে বাঁচাতে পারেন না, শুধু নবজাতককে বাঁচাতে সক্ষম হন। মায়ের মৃত্যুতে ভিক্টর ভেঙে পড়েন। তার জীবনে অন্ধকার নেমে আসে। তার ছোট ভাই উইলিয়ামকে একবারে অন্যভাবে বড় করা হয়েছিল। ভিক্টরের বাবা উইলিয়ামের ওপর ভালোবাসা আর স্নেহ উজাড় করে দিতেন। এতে ভিক্টরের মনে তীব্র ঈর্ষা জন্মায়। আরও গভীরভাবে তাকে তাড়া করে বেড়াতো এই ভাবনা যে যুগের সবচেয়ে বিখ্যাত চিকিৎসকের হাতেই তার মা মারা গেছেন, তার নিজের বাবার হাতে। ভিক্টর বাবাকে সামনে দাঁড় করিয়ে বলেন, তুমি তাকে মরতে দিয়েছ, তাই না? বাবা জবাব দেন যে তিনি মাকে বাঁচাতে সব কিছুই চেষ্টা করেছিলেন, কিন্তু মৃত্যুকে কেউ কখনো জয় করতে পারেনি। ভিক্টরের উত্তর আসে দৃঢ় কণ্ঠে, তাহলে আমি মৃত্যুকে জয় করব। সেই রাতেই ভিক্টরের সামনে একটা দৃশ্যপট উন্মোচিত হয়। এক কালো ফেরেশতা তার কাছে আসে এবং প্রতিশ্রুতি দেয় ভিক্টর জীবন ও মৃত্যুর শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে। সে তার বাবার মতোই সার্জন হবে, বরং উচ্চাকাঙ্ক্ষা আর পৌঁছানোর ক্ষেত্রায় তাকে ছাড়িয়ে যাবে। বর্তমানে ফিরে এসে দেখা যায় প্রাণীটা বরফ ভেঙে বেরিয়ে এসেছে। ভিক্টর তার গল্প চালিয়ে যান। মায়ের বাগানে দুটো বিদ্রোহ আর একটা আগুনের কারণে পরিবারের সম্পদ ধ্বংস হয়ে যায়।
তারপর বাবাও মারা যান। এরপর উইলিয়াম ভিয়েনায় পরিবারের একদিকে চলে যান আর ভিক্টর চলে যান এডিনবরায়। সেখানে কয়েক দশক ধরে তিনি বিজ্ঞানের সংকীর্ণ সীমানা প্রসারিত করার চেষ্টা করতে থাকেন। রয়্যাল কলেজ অব মেডিসিনে ভিক্টর একটা বক্তৃতা দেন। তিনি ঘোষণা করেন, জন্ম আমাদের হাতে নেই, সেটা ঈশ্বরের। কিন্তু মৃত্যুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মানুষ প্রকৃতির গোপন আস্তানায় পৌঁছে মৃত্যুকে পুরোপুরি থামিয়ে দিতে পারে। ভিক্টর একটা মৃত দোকানদারের লাশ এনেছেন। তার সঙ্গে জুড়ে দেওয়া হাতটা একজন কাঠমিস্ত্রির। ভিক্টর পুরোপুরি হাত আর দেহ জুড়ে দিয়েছেন। ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে লাশে আবার জীবন ফিরে আসে। ভিক্টর বুঝান যে খিঁচুনি দেখা যাচ্ছে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু শরীরের ভেতর শক্তির প্রবাহ একেবারে ভিন্ন নিয়মে চলে। নাম তার চি। অধ্যাপকরা ক্ষেপে ওঠেন, এটা কোনো সার্কাস নয়, এই ধাপ্পাবাজি এখানে চলবে না। ভিক্টর আরও দেখান মৃতদেহটা একটা আপেল ধরে। তিনি বলতেই মৃতদেহটা আপেলটা তার হাত দিয়ে ধরে, কিন্তু অধ্যাপকরা তৎক্ষণাৎ তাকে থামতে বলেন। এটা অপবিত্র। জীবন দেওয়া আর নেওয়া কেবল ঈশ্বরের কাজ। দর্শকদের মাঝে বসে সব দেখছিলেন এক ব্যক্তি, নাম হেনরিক হারল্যান্ডা। ভিক্টর মৃতদেহ থেকে সুচ খুলে নিলে আবার নিস্তেজ হয়ে পড়ে। বেরোবার সময় হেনরিক তার কাছে এসে দাঁড়ান। তিনি ভিক্টরের ভাই উইলিয়ামের লেখা একটা পরিচয়পত্র এনেছেন। হেনরিক বলেন, উইলিয়াম শিগগিরই আসছেন। তিনি ভিক্টরের সঙ্গে তার বাগদত্তা এলিজাবেথের পরিচয় করিয়ে দিতে চান। তারপর হেনরিক সেই প্রশ্নটা জ্বলছিল মনে, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে একেবারে নতুন দেহ জুড়ে একজন মানুষ তৈরি করে তাকে জীবন দেওয়া সম্ভব? ভিক্টরের উত্তর সোজা, আপনি তো নিজের চোখে দেখলেন, তাই না? হেনরিক গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন যা দেখছেন তাতে, কিন্তু তিনি ভিক্টরকে চ্যালেঞ্জ করেন, আপনি কি আপনার আগুন নিয়ন্ত্রণে রাখতে পারবেন, নাকি হাত পুড়িয়ে ফেলবেন তার আগেই? ভিক্টর বলেন, আপনি যান। হেনরিক ছাড়েন না। তিনি বলেন, আজ থেকে ঠিক 3 দিন পর আমরা উইলিয়াম আর এলিজাবেথের সঙ্গে দেখা করব, আর সেই সন্ধ্যাতেই আমি তোমার ভাগ্য বদলে দেব। 3 দিন পর ভিক্টর হেনরিকের বাড়িতে পৌঁছান তার সব গবেষণাপত্র নিয়ে। হেনরিক বুঝতে পারেন যে ভিক্টর স্নায়ুতন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ শক্তি পাঠাচ্ছেন, কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। জীবনশক্তি খুব অল্প সময়ের জন্য থাকে। কিছুক্ষণ পরই তা ক্ষীণ হয়ে মিলিয়ে যায়। বক্তৃতার সময়েই হেনরিক আন্দাজ করে নিয়েছিলেন যে দেহটা শিগগিরই আবার মরে যাবে। হেনরিক নিজেও এ সময় সেনাবাহিনীর সার্জন ছিলেন। এখন তিনি অস্ত্র ব্যবসায়ী। তিনি ভিক্টরকে জিজ্ঞেস করেন, অ্যাবেলিন টেবিলের কথা শুনেছ কখনো? তার কাছে একটা অসাধারণ কাঠের তক্তা আছে, যার উপর পুরো মানবদেহের লসিকাতন্ত্র খোদাই করা। মাত্র 3 লিটার তরল চলাচল করে, কিন্তু জালের মতো বিশাল। আর নবম গঠনটা, যেটা হৃদয়কে ঘিরে প্রায় অলৌকিক রকমের সূক্ষ্ম, সেটা শক্তি বিকিরণ করতে পারে এবং সঞ্চয়ও করতে পারে। এটা দেখা মাত্র ভিক্টরের মাথায় আলো জ্বলে ওঠে। সব কিছুই মেরুদণ্ডের কাছাকাছি ঘটছে। হেনরিক প্রস্তাব দেন, আমি তোমার গবেষণাকে অসীম সম্পদ দেব। ভিক্টর জিজ্ঞেস করেন, বদলে কি চাও? হেনরিক বলেন, হয়তো কোনো একদিন একটা উপকার চাইব। এখন শুধু সব কিছু লিখে রাখতে চাই। ভিক্টর বলেন, ভেবে দেখব। বাইরে এসে ভিক্টরের সামনে উইলিয়াম তাকে তার বাগদত্তা এলিজাবেথের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এলিজাবেথকে দেখা মাত্র ভিক্টরের বুক ধক করে ওঠে। অপরূপ সুন্দরী। উইলিয়াম ধমকে সুরে বলেন, তুমি চুপচাপ গবেষণা চালিয়ে যেতে পারতে। এত বড় তামাশা করার কি দরকার ছিল? ভিক্টর জবাব দেন, তুমি ঠিক বাবার মতো কথা বলছো। তিনি বলতে থাকেন, যদি শারীরিক ও রাসায়নিক উপায়ে ঈশ্বরের কাজের মতো জীবন ফিরিয়ে আনা যায়, তাহলে চুপ করে থাকবো কেন? এলিজাবেথ হেসে ফেলেন। ভিক্টর আর এলিজাবেথের মতাদর্শ একেবারে বিপরীত। বর্তমানে জাহাজের বাইরে হইচই পড়ে গেছে। ক্যাপ্টেনের কাছে খবর আসে পাহারাদার প্রাণীটাকে দেখেছে, কিন্তু ক্যাপ্টেন ভিক্টরকে বাঁচাতে বদ্ধপরিকর। অতীতে ফিরে ভিক্টর, হেনরিক ও উইলিয়াম একটা পুরনো টাওয়ারে পৌঁছান। এখান থেকে ভিক্টর তার গবেষণা চালাবেন। উইলিয়াম পুরো প্রকল্পে সাহায্য করবে। ভিক্টর যন্ত্রপাতির তালিকা দিতে শুরু করেন। ভিক্টর ফাঁসির আসামিদের মধ্য থেকে একজনকে পরীক্ষার বিষয় হিসেবে বেছে নেন, কিন্তু বাজারে তার চোখ পড়ে এলিজাবেথের উপর। এলিজাবেথ গির্জায় গিয়ে পাপ স্বীকার করতে যান। ভিক্টর কৌতূহলী হয়ে তার পিছু নেন। গির্জায় গিয়ে তিনি পুরোহিতের জায়গায় বসে পড়েন। এলিজাবেথ বলেন, আমি পাপ করেছি। আমার বাগদত্তার ভাইয়ের প্রতি আমার মনে দুষ্টু চিন্তা এসেছে। ভিক্টর জিজ্ঞেস করেন, কামনার? না। এলিজাবেথ বলেন, ঘৃণার। ও একটা ভয়ঙ্কর জঘন্য মানুষ। সব কিছু আর সবাইকে নিয়ন্ত্রণ করতে চায়।
আসলে বাজারে এলিজাবেথ ভিক্টরকে দেখে ফেলেছিলেন। তিনি জানেন ওপাশে ভিক্টরি। শেষে তারা একসঙ্গে রাতের খাবার খান। ভিক্টর অনুমান করেন এলিজাবেথ বাজার থেকে রোমান্টিক উপন্যাস কিনেছেন, কিন্তু আসলে তিনি পোকামাকড় নিয়ে বৈজ্ঞানিক বই কিনেছেন। এতে ভিক্টরের আরও ভালো লাগে। তারা নাচতে শুরু করে। এরপরেই ভিক্টর তার গবেষণা শুরু করবে এবং সেই প্রাণীটাকে সে কীভাবে তৈরি করে সেটা আমরা পরবর্তী পার্টে এক্সপ্লেন করব। তো যারা যারা নেক্সট পার্ট দেখতে চান তারা সবাই নেক্সট পার্ট চাই বলে কমেন্ট করুন, আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।